শিক্ষার্থীবৃন্দ, সরকারি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজের ভার্চুয়াল ক্লাস থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ সাইদ হাসান, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজ, কালীগঞ্জ। আজকে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় তথা কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায় থেকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি এই আলোচনাটা শুরু করেও শেষ করতে পারিনি সময় স্বল্পতার জন্য, তো আজকে আমি প্রথম থেকে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হ্রাসের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা। আমরা জানি, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতিপথের যে কোনো অবস্থানে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয়। অর্থাৎ যে কোনো অবস্থানের গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সর্বদা একই হয়। আমরা আজকে দেখব হ্রাসের ক্ষেত্রে তথা যেটাকে আমরা বলি প্রক্ষেপক বা প্রজেক্টাইল, এর ক্ষেত্রে গতিপথের সব অবস্থানে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয় কিনা। তোমরা গতিবিদ্যায় হ্রাস সম্পর্কে পড়েছ, তো স্বভাবতই আমি আজকে গতিবিদ্যার মৌলিক আলোচনায় না যেয়ে শুধুমাত্র আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবো। এসো আমরা আজকের বিষয় ক্রমে যাই। মনে করি একটি বস্তুকে ভি নট বেগে এবং থিটা নট কোণে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এ বিন্দু থেকে নিক্ষেপ করার ফলে সেটা এ বি সি পথে সি বিন্দুতে গিয়ে পড়ে। এখন আমরা প্রমাণ করব এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি, সব বিন্দুতেই যদি মোট শক্তি একই রকম হয়, তাহলে আমরা স্বীকার করতে পারবো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয়। প্রথম এ বিন্দুর জন্য এ বিন্দুতে বিভব শক্তি 0। আমরা জানি যে অভিকর্ষ বিভব শক্তি E=mc/h, তোমরা এটা সবাই জানো। তাহলে এ হচ্ছে ভূমির আদি বিন্দু বা নিক্ষেপণ বিন্দু, যেখানে কোনো উচ্চতা নেই, স্বভাবতই এখানে বিভব শক্তি থাকবে না। আমরা জানি বিভব শক্তি উচ্চতার সমানুপাতিক, অভিকর্ষীয় বিভব শক্তি উচ্চতার সমানুপাতিক। যেহেতু ভূমিতে কোনো উচ্চতা থাকছে না, সেহেতু ভূমিতে কোনো বিভব শক্তি থাকছে না। তাহলে এ বিন্দুর জন্য গতিশক্তি এবং গতিশক্তির সূত্র আমরা সবাই জানি কি, P= ½ mv²। তো যে বিন্দুর গতিশক্তি আমরা নির্ণয় করতে চাই, আমাদের সেই বিন্দুরই বেগ লাগবে, তাহলে সেই বিন্দুর গতিশক্তি পাওয়া যাবে। এই বিন্দুর বেগ অর্থাৎ এই বিন্দুর বেগ কিন্তু v0, তাহলে ½ mv0²। তাহলে আমরা গতিশক্তি পাচ্ছি কি ½ mv0²। তো এখন আমি যদি এটা দুটো যোগ করি, তাহলে মোট শক্তি পাই E = তাহলে আমরা দেখতে পেলাম যে মোট শক্তি ½ mv0²। অর্থাৎ এখানে গতিশক্তিটাই মোট শক্তি হিসেবে আসছে। এটাকে আমরা যান্ত্রিক শক্তি বলি। মোট শক্তির আরেক নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। অর্থাৎ যে কোনো অবস্থানে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলই হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে মোট শক্তিটাই কিন্তু এখানে যান্ত্রিক শক্তি। তো এটা আমি নাম দিলাম ই, এ বিন্দুর মোট শক্তি হয়ে গেল বা যান্ত্রিক শক্তি। আমি এটাকে নোট হিসেবে লিখে রাখছি, TA = ½ mv0²। এটা হচ্ছে যে এ বিন্দুর যান্ত্রিক শক্তি। এ বিন্দুর যান্ত্রিক শক্তি হিসাবে আমি এখানে এটা রেখে দিলাম। আমি এবার এটা মুছে দিচ্ছি।
এরপর আমরা বি বিন্দুর জন্য করব। এখন বি বিন্দুর বিভব শক্তি ইপিবি সমান বিভব শক্তি আমরা জানি এনজিএইচ। তাহলে বি বিন্দুর উচ্চতা কত, এটা হবে আমাদের যে কাঙ্ক্ষিত এইচ। এই বি বিন্দুর উচ্চতা আমাদের জানতে হবে, তাহলে ওই বিন্দুর বিভব শক্তি আমরা জানতে পারবো। আমরা বি বিন্দু এমন একটি বিন্দু নিয়েছি যে বিন্দুটা গতিপথের সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা যদি এইচ এর এখানে সর্বোচ্চ উচ্চতার রাশিমালা বসাতে পারি, রাশির কিন্তু একটি সর্বোচ্চ উচ্চতার রাশিমালা রয়েছে, আমরা যদি সেই রাশিমালাটা এখানে বসাতে পারি তাহলে এখানকার বিভব শক্তি পাওয়া যাবে। তো আমরা জানি এই সমান সমান ভি নট সাইন থিটা হোল স্কয়ার বাই 2। তোমরা যারা গতিবিদ্যায় ব্যাস সম্পর্কে পড়েছো তোমরা সবাই জানো ব্যাসের সর্বোচ্চ উচ্চতা ভি নট সাইন থিটা হোল স্কয়ার বাই 2g। তো জি জি কেটে দিলাম, তাহলে এখানে থাকছে হাফ এন ভি নট স্কয়ার প্লাস হাফ এন ভি নট স্কয়ার সাইন স্কয়ার। এখানে দেখো হাফ এন ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা, এটা হচ্ছে বি বিন্দুর বিভব শক্তি। এখন আমরা বি বিন্দুর গতি শক্তি নির্ণয় করব। বি বিন্দুর গতি শক্তি কে সমান হাফ এন ভি স্কয়ার। তো বি বিন্দুর গতি শক্তি পেতে হলে বি বিন্দুর বেগ লাগবে। বি বিন্দুতে আমরা সর্বোচ্চ উচ্চতা বলে দাবি করছি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় প্লাসের যে বেগ হবে তাই হবে কিন্তু বি বিন্দুর বেগ। এই বি বিন্দুর বেগকেই আমরা বি বিন্দুর গতি শক্তিতে রূপান্তর করতে যাব। এখানে দেখো এই বেগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে প্লাসের বেগ বিশ্লেষণটা জানলে আমরা এখান থেকে গতি শক্তি বের করতে পারবো। দেখো সর্বোচ্চ উচ্চতায় প্লাসের বেগের উল্লম্ব উপাংশ থাকে না, সর্বোচ্চ উচ্চতায় প্লাসের বেগের উল্লম্ব উপাংশ থাকে না, সেখানে প্লাসের বেগের অনুভূমিক উপাংশ থাকে। আর আমরা জানি প্লাসের বেগের অনুভূমিক উপাংশ ভি নট cos থিটা নট। আমি আরেকবার বলি বিষয়টা, যেহেতু দীর্ঘদিন একটু পড়াশোনার বাইরেই বলা যায় সবাই, এবং গতিবিদ্যাটা তোমরা বেশ প্রথম বর্ষের প্রথম দিকে পড়েছো, অনেকেরই হয়তো বিষয়টা একটু ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমি মনে করিয়ে দিতে চাই যে সর্বোচ্চ উচ্চতায় বি বিন্দুতে প্রাসের বেগের উল্লম্ব উপাংশ থাকে না, প্রাসের বেগের শুধুমাত্র অনুভূমিক উপাংশ থাকে। আর আমরা জানি প্রাসের বেগের অনুভূমিক উপাংশ একটি ধ্রুব রাশি এবং তা হচ্ছে ভি নট cos থিটা নট। এই জন্য বি বিন্দুর বেগ বসানো হয়েছে ভি নট cos থিটা নট। তাহলে বি বিন্দুর গতি শক্তি এবার আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাফ এম ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে আমরা গতি শক্তিও পেয়ে গেলাম, বিভব শক্তিও পেয়ে গেলাম। আমরা যদি এই দুটো শক্তি যোগ করতে পারি তাহলে ওই বিন্দু আমরা মোট শক্তি পেয়ে যাব। দেখো আমি একটু উপরে বুঝলাম, বি বিন্দুর মোট শক্তি লিখছি আমি এবার। এটা কিন্তু বিভব শক্তি ছিল, এখন বি বিন্দুর মোট শক্তি। এই মোট শক্তি মানে কিন্তু যান্ত্রিক শক্তি। E সমান সমান EPB প্লাস EA, এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাব। আমি এখানে বসালাম হাফ এম ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট প্লাস হাফ এম ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। হাফ এম ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট আর হাফ এম ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, এই দুটো এই যে এখানে ইপি এবং এই যে ইপি, এটা কিন্তু বি বিন্দু, এই দুটো আমি বসালাম। এই ইপি এবং ইপি এর মানটা একসাথে আমরা যোগ করছি।
এখানে দেখো হাফ এম ভি নট স্কয়ার কমন যায়, এখান থেকে হাফ এম ভি নট স্কয়ার আমরা কমন নিলাম। দেখো আমি এটা মুছে দিলাম, বিভব শক্তি এবং গতি শক্তি আমরা যোগ করলাম। এখানে লক্ষ্য করো sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা আসছে, আর আমরা জানি sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা যোগফল এক হয়। তাহলে সেভাবে আমরা এখানে লিখতে পারি হাফ এম ভি নট। তাহলে বি বিন্দুর মোট শক্তি আমরা কিন্তু পেয়ে গেলাম। তো বি বিন্দুর মোট শক্তি, এটা যদি আমরা এ বিন্দুর মোট শক্তি শুধু তুলনা করি, দেখো এটা কিন্তু আমি সাইড নোটে আগে লিখে রাখছিলাম, আমি তো নিচে লিখছি ই এ সমান সমান হাফ এম ভি নট। কিন্তু এ বিন্দুর মোট শক্তি কিন্তু আমরা এই পেয়েছিলাম। তাহলে এই দুটো তুলনা করলে দেখা যায় দুটোর মানই সমান হয়েছে। সুতরাং বলা যায় ইবি সমান সমান ই। তাহলে আমরা এটা বলতে পারি যে এ বিন্দুর মোট শক্তি বা যান্ত্রিক শক্তি বি বিন্দুর মোট শক্তি বা যান্ত্রিক শক্তি সমান হয়েছে। এখন আমরা দেখতে চাই সি বিন্দুর মোট শক্তিটা কি হয়। আমি মুছে দিলাম। তো এখানে আমরা টুকে রাখলাম যে এটা এ বিন্দুর জন্য হয়েছে আবার বি বিন্দুর জন্য হয়েছে। পরবর্তীতে এটা আমরা কম্পেয়ার করব সি বিন্দুর সাথে। এজন্য দেখো সি বিন্দুতে কিন্তু কোনো উচ্চতা নেই, যেহেতু কোনো উচ্চতা নেই সেহেতু বিভব শক্তি থাকার কথা না, এ বিন্দুর মতো। সি বিন্দুর বিভব শক্তি শূন্য, কারণ বিভব শক্তি উচ্চতার সমানুপাতিক। সি বিন্দু এবং এ বিন্দু কোনটিতে উচ্চতা নেই, অর্থাৎ দুটি ভূমিতে অবস্থান করছে, এই জন্য এখানে উচ্চতা না থাকার কারণে বিভব শক্তি শূন্য। তাহলে সি বিন্দু এবার গতি শক্তি। সি বিন্দুর গতি শক্তি হাফ এম ভি স্কয়ার। তো সি বিন্দুর বেগ যদি আমরা বসাতে পারি, আমরা এটা বুঝে দিলাম, সি বিন্দুর বেগ সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে সি বিন্দুর গতি শক্তি আমরা জেনে যাব। তো আমি সাইডে, আচ্ছা এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। আমরা এখানে এটা ভিসি লিখলাম, সি বিন্দুর বেগটা বের করে আমরা সি বিন্দুর বেগটা বের করে এখানে বসাতে চাই। দেখো এখন সি বিন্দুর, আচ্ছা আমি একবারেই করে দিই, প্যাকেজ থাকবে একটা হাফ এম। এখন সি বিন্দুর যে বেগটা, এটা কত সময় পরে এই বেগটা সে পায়, এখানে দেখো পুরো পর্যায়কাল শেষে কিন্তু সে এই বেগটা পেয়ে যায়। তাহলে আমরা বেগ নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র জানি কি, রাশির বেগের সূত্র ভি নট cos থিটা নট হোল স্কয়ার প্লাস ভি নট sin থিটা নট মাইনাস জিভি হোল স্কয়ার। তোমরা জানো যে রাশির বেগের সময় নির্ভর যে সূত্রটা, সেটা হচ্ছে এই, তোমরা রাশির বেগের সময় নির্ভর সূত্রটা সবাই এই জানো, ভি সমান সমান এই। এখন স্কয়ার রুটে যদি উঠে যায় তাহলে আসে হাফ এম ভি নট স্কয়ার, আমি এটা ভেঙে দিলাম, cos স্কয়ার থিটা নট প্লাস ভি নট sin থিটা মাইনাস জি। এই যে আমরা এখানে যে টি টা বসাবো, আমি এখানে স্কয়ার দিয়ে রাখলাম, এখানে টি এর স্থলে আমাদের কত মান বসাতে হবে। আমরা জানি সি বিন্দুতে পৌঁছাতে হলে প্রাসকে পর্যায়কালের সমান অর্থাৎ বিচরণকালের সমান সময় ব্যবহার করতে হয়। এজন্য আমরা এখানে সি বিন্দুর বেগ পেতে চাইলে বিচরণকাল বসাতে হবে এই টি এর স্থানে। এই যে একটু লক্ষ্য করো, এখানে যে একটা টি দেখতে পাচ্ছ তোমরা, আমার এই কলমটা দেখো এখানে একটা টি আছে, জিটি। এই টি এর স্থানে আমরা বিচরণকাল বসাবো। আমরা জানি বিচরণকালের সূত্র 2 ভি নট sin থিটা নট বাই আর উপরে স্কয়ার ছিল, হোল স্কয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট। তবে দেখো যে আমরা এখানে বর্গ ভেঙে দিয়েছি,
স্কয়ার রুটে উঠে গেল। এখানে কিন্তু একটা বর্গ রয়েছে, শুধু টি এর স্থানে আমরা বিচরণকাল বসিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, হাফ এম প্লাস এখানে আসছে ভি নট সাইন থিটা মাইনাস, দেখো জি জি কিন্তু কেটে যায়, এখানে থাকছে 2 ভি নট সাইন থিটা নট, এই হোল স্কয়ার। এরপর দেখো হাফ এম ভি নট স্কয়ার হোল স্কয়ার থিটা নট প্লাস এখানে 2 ভি নট সাইন থিটা এবং ভি নট সাইন থিটা এই যে বিয়োগ করলে আসছে মাইনাস ভি নট সাইন থিটা হোল স্কয়ার। এখানে আমরা বর্গ করলে মাইনাসটা উঠে যাবে, আমরা আর একটা লাইন নিচে লিখছি, হাফ এম ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট প্লাস বর্গ করলে মাইনাস উঠে যায় ভি নট স্কয়ার sin স্কয়ার থিটা নট। এখন এখান থেকে ভি নট স্কয়ার কিন্তু কমন নেওয়া যায়, আমি নিচে লিখলে হয়তো লাইনটা দেখা যাবে না, আমি এজন্য উপরে লিখছি, এখানে লিখলাম, আমি এই শেষ লাইনটা আমি এখানে নিয়ে আসছি। দেখো হাফ এম ভি নট স্কয়ার, আমরা ভি নট স্কয়ারটা কমন নিচ্ছি নিচের লাইন থেকে, আমি নিচের লাইনের পরের লাইন কিন্তু উপরে লিখছি, নিচে জায়গা নাই এইজন্য আমরা উপরে লিখছি। দেখো এখানে cos স্কয়ার থিটা নট প্লাস sin স্কয়ার থিটা নট হবে, তো এখানে তো sin cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা আসছে 1, তাহলে আমরা আবার পাচ্ছি হাফ এম ভি নট। তো এটা আমাদের চূড়ান্ত সমীকরণ এসে গেল, এটা ইকুয়েশন যে সি বিন্দুর গতিশক্তি আমরা পেয়ে গেলাম হাফ এম ভি নট স্কয়ার। যদি আমরা পেছন দিকে ফিরে যাই, দেখো আমরা এ বিন্দু এবং বি বিন্দুর গতিশক্তি কিন্তু হাফ এম ভি নট স্কয়ার পেয়েছিলাম, তার সাথে হুবহু মিলে গেছে, তাহলে সি বিন্দুতেও মোট শক্তি একই রকম। তাহলে আমরা এখন লিখে দেব এখানে নিচে, অতএব এখানে দেখো একটা বিষয় যে বিভব শক্তি গতি শক্তি যোগ করলে, আমি যদি গতি শক্তিকে যদি যোগ না করেই বলছি বিষয়টা, যে যোগ করলে আসলে কি দাঁড়ায়, ওটা শূন্য। বিভব শক্তি শূন্য হওয়ার কারণে বিভব শক্তি গতি শক্তি যোগফল ওই গতি শক্তির সমান, অর্থাৎ মোট শক্তিটা গতি শক্তির সমান হবে। এটাই কিন্তু ইসি লেখা যায়, অতএব ইসি সমান এবি সমান সমান ইউ। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম কি গ্যাসের ক্ষেত্রেও গতিপথের যে কোনো বিন্দুতে যান্ত্রিক শক্তি নিত্যত সূত্র পালিত হয়। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের এই আলোচ্য বিষয়ে সবাই মনোযোগ দিয়েছিলে এবং বিষয়টা বুঝতে পেরেছো। আমাদের সপ্তাহে একটি ক্লাস থাকে, এই জন্য আমরা একটা অধ্যায় আসলে খুব দ্রুততার সাথে এগিয়ে যেতে পারছি না, তবুও যতটা সম্ভব আমরা নির্ভুলভাবে করার চেষ্টা করছি, যাতে তোমরা বুঝতে পারো, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তোমরা যদি প্রতিদিন আমাদের সাথে থাকো, তাহলে আশা করি তোমরা ঘরে থেকেই তোমাদের লেখাপড়াটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারবে। তো আগামী দিন আমাদের এই অধ্যায়ের কয়েকটা গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, যে আমরা যে অধ্যায়টা পূর্ণাঙ্গ রূপে শেষ করলাম, এই অধ্যায়টা ঈদের আগ থেকে চলছে আসলে, কারণ সপ্তাহে একটা ক্লাস তো এই জন্য খুব আগানো যায় না। তারপরও আমাদের ক্লাসের কিছু টেকনিক্যাল বিষয় থাকে যেগুলো সেভ করে আবার পাঠাতে হয় বোর্ডে, যার কারণে ক্লাসটা আমরা পূর্ণাঙ্গ 40 মিনিট নিতে পারি না, একটু কম নেওয়া লাগে। পরবর্তীতে আরেকটি ক্লাস থাকে, এজন্য আমরা পুরোপুরি সময় দিতে পারি না। তারপরেও তোমরা যদি সবাই ক্লাসে উপস্থিত থাকো ভার্চুয়াল ক্লাসে, তাহলে নিশ্চয়ই শিক্ষকরাও অনুপ্রাণিত হবে এবং তারাও পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ। তো আগামী দিন আমরা এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।